প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। সুইট ড্রপসের সৌজন্যে হেলদি লিভিং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফায়জা রাহলা। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কলোরেক্টাল ক্যান্সার। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিয়েছেন ডক্টর মীর রাশেক আলম অভি, রেসিডেন্ট সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো কলোরেক্টাল ক্যান্সার, এই বিষয়ে যাবার আগে আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি কর্মরত আছেন রেসিডেন্ট সার্জন হিসেবে এবং প্রতিনিয়তই আপনারা অনেক রোগী দেখছেন, ঢাকা মেডিকেলে সার্জারির কোন ধরনের রোগী বেশি আসছে, কোন রোগগুলো আপনারা এখন বেশি পাচ্ছেন? ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের এখানে যেহেতু আমরা আউটডোর বেসিসে প্রথমে রোগীগুলোকে দেখছি, সার্জারি আউটডোরে সার্জিক্যাল যে ডিজিজগুলো সবগুলোই আসছে, হয়তো হার্নিয়া আসছে, হাইড্রোসেল আসছে, সেলুলাইটিস নিয়ে পেশেন্টগুলো আসছে, এছাড়া কোলোরেক্টাল, হেপাটোবিলিয়ারি, অঙ্কোলজি এই পেশেন্টগুলো আলাদা আলাদা পেশেন্টগুলো আসছে। এই জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজকে, যেহেতু আউটডোর একটা টারশিয়ারি লেভেল সেন্টার, আমরা জেনারেল সেবার জন্য 4টা রুম থেকে এই রোগীগুলোকে দেখি, আর একটা রুমকে আমরা স্পেশালিটি ক্লিনিক হিসেবে ডেডিকেট করেছি, যেখানে সপ্তাহে 2 দিন 3টা সাবজেক্টকে ভাগ করে দেওয়া হয়। 2 দিন দেখে কোলোরেক্টাল সার্জারি, 2 দিন হেপাটোবিলিয়ারি অ্যান্ড 2 দিন অনকোলজি। সো এইভাবেই আমরা সেবাগুলোকে রাউন্ড দ্য ক্লক সবসময় সেবাগুলো পাচ্ছি। এছাড়া ফিমেল পেশেন্টদের জন্য আমরা একটা ব্রেস্ট ক্লিনিক করেছি আলাদা, সেটা সপ্তাহে 6 দিনই ব্রেস্ট ক্লিনিকের সেবাটা ফিমেল পেশেন্টরা পেয়ে থাকে। কলোরেক্টাল সার্জারি এই ডিপার্টমেন্টের আন্ডারে আসলে কোন কোন রোগী বেশি আসে বা কোন কোন রোগগুলো আপনারা দেখেন? আচ্ছা, এখানে যেহেতু নামটাই কোলোরেক্টাল, তার মানে কোলন এবং রেক্টালের সবগুলো রোগী আমরা পাচ্ছি। তো আমি যদি বলি যে কোন কোন রোগগুলো, তাহলে ব্রড হেডিংয়ে ভাগ করলে পেশেন্টরা 2টো ভাগে ভাগ করে দেয়, একটা বিনাইন ডিজিজেস অ্যান্ড কোলোরেক্টাল ক্যান্সার। যেহেতু বিনাইন ডিজিজের সংখ্যা কোলোরেক্টালের তুলনায় বেশি, তাহলে আমাদের কোলোরেক্টাল যে ওপিডিটা হয় সেখানে আমরা হয়তো সপ্তাহে প্রতি 2 দিন যে 2 দিন অ্যারাউন্ড 80 থেকে 100 জন কোলোরেক্টালের রোগী আমরা সার্ভ করতে পারছি। এই 80-100 জনের মধ্যে হয়তো দেখা যাচ্ছে অ্যারাউন্ড 90 থেকে 95 জনেরই বিনাইন ডিজিজ নিয়ে আসে, আর 5 জন রোগী হয়তো ম্যালিগনেন্সি নিয়ে প্রেজেন্ট করে, বিভিন্ন ম্যালিগনেন্সি হয় আইদার কোলন অর রেক্টামের। বিনাইনগুলোর মধ্যে কোন রোগগুলো থাকে যদি? বিনাইন কমন ডিজিজের মধ্যে হচ্ছে অ্যানাল ফিশার হতে পারে, ফিস্টুলাইন অ্যানো হতে পারে, এছাড়া আমাদের কিছু পাইলোনেডাল সাইনাসের ডিজিজগুলো আছে, অ্যাবসেসের পেশেন্টগুলো আসছে, এছাড়া ওডিএসের পেশেন্ট আমরা এখন অবস্ট্রাকটিভ ডিফিকেশন, অর্থাৎ কমন প্রবলেম যে রোগীরা আমাদের কাছে এসে বলে যে বাথরুম হচ্ছে না, কষ্ট হচ্ছে, কনস্টিপেশন, এই পেশেন্টগুলো আমরা প্রতিনিয়ত ফেল করে থাকি। এবারে আসি একটু ম্যালিগনেন্ট ডিজিজগুলোতে, যেটা আমরা আসলে সবাই বলে থাকি যে ক্যান্সার। কোলোরেক্টাল ক্যান্সার আসলে একেবারে শুরুতে আপনার কাছে জানতে চাই যে কত ভাগ মানুষ ভুগে থাকে এবং কারা বেশি ভুগে থাকে, এ ব্যাপারে আপনার কাছে যদি কোনো তথ্য থাকে। আচ্ছা, এখন আমাদের এখানে নর্মালি যেটা ওয়ার্ল্ড ওয়াইড ডাটা, আমাদের তো ন্যাশনাল ওয়াইজ কোনো ডাটা নেই, ওয়ার্ল্ড ওয়াইড ডাটাতে যেটা আছে কোলোরেক্টাল ক্যান্সারগুলো 60 ইয়ার্সের পরেই ইউজুয়ালি প্রেজেন্টেশন করে, ইউজুয়াল। এছাড়া ইয়াং অনসেট কোলোরেক্টাল ক্যান্সার বলে একটি টার্ম আছে, অর্থাৎ অল্প বয়সীদের কোলোরেক্টাল ক্যান্সার, সেটা 50 ইয়ার্সের নিচে যদি প্রেজেন্টেশন হয়। কিন্তু আশঙ্কাজনকভাবে আমাদের আউটডোরে অতিরিক্ত ইয়াং পেশেন্ট, অর্থাৎ দেখা যাচ্ছে 20 থেকে 30-এর মধ্যে পেশেন্টরাও অ্যাডভান্স ডিজিজ নিয়ে আমাদের কাছে আসছে, হয়তো ইনিশিয়াল যারা সিমটমটাকে গুরুত্ব দিচ্ছে না, যে কারণে ডাক্তার দেখাচ্ছে না। সো ইয়াং যে পেশেন্টগুলো আসছে, এরা খুবই অ্যাডভান্স ধরনের ডিজিজ নিয়ে আমাদের কাছে আসে। কি কি ধরনের উপসর্গ নিয়ে ওনারা আসছে, তার আগে একটু জানতে চাই যে কারণ কি হতে পারে, এবং যেটা আপনি বলছেন যে এখন আমাদের অনেক ইয়াং পেশেন্ট আসছে, এই ইয়াং পেশেন্টদের আসলে কেন আক্রান্ত হচ্ছে, আমরা কোনো কারণ বা কোনো কিছু আমরা বলতে পারি কিনা? এখানে 2টো বিষয় হতে পারে, যে একটা তো হতে পারে যে জেনেটিক কোনো প্রিডিসপোজিশন আছে কিনা, যে আমাদের এখানে আসলে জেনেটিক টেস্টটা এখন অ্যাভেলেবেল হয়েছে আমাদের পিজি হাসপাতালে, তারপরে কিছু প্রাইভেট ল্যাবও বাইরে থেকে করিয়ে এই ল্যাবগুলো করছে। তো যেহেতু জেনেটিক টেস্টটা আছে অ্যাভেলেবিলিটি, সো একটু খরচ করলে আমরা হয়তো দেশে একটা জেনেটিক স্ক্রিনিং করা পসিবল, যে আসলে কোন জার্ম লাইনটা আমাদের দেশে প্রিডমিনেন্ট হচ্ছে, এইটা একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত হচ্ছে লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট। আমাদের এখানে অনেকেই এখন দেখা যাচ্ছে যে ফুড অ্যাডাল্টারেশনের শিকার হচ্ছে, এবং আসলে কনস্টিপেশন, দীর্ঘদিন বাওয়ালের আদার ডিজিজেস, যেহেতু আমরা একটু ইকোনমিটা আমাদের আগের তুলনায় বেটার হচ্ছে, সেই জন্য আইবিডি রিলেটেড ডিজিজগুলো বাড়ছে আমাদের দেশে এখন আগের চাইতে। যেহেতু আইবিডি বাড়ছে, সাথে আইবিডির পার্সেন্টেজের সাথে ম্যালিগনেন্সিটাও বাড়ছে। তো আসলে এটা তো একটা বড় ধরনের গবেষণার প্রয়োজন, এখনও পর্যন্ত আমাদের কাছে কংক্রিট কোনো ডাটা নেই, এই যে একটা ছোটো ছোটো ইনফরমেশনকে আমরা শুধুমাত্র গ্যাদার করতে পারি। যদি আমাদেরকে উপসর্গগুলো বলতেন, যে একেবারে প্রাথমিক পর্যায়ে থাকলে কি ধরনের উপসর্গ হতে পারে, যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কি ধরনের উপসর্গ হয়? আসলে এখানে সমস্যাটা হচ্ছে যে একটা দুইটা জিনিস, যে কোলোরেক্টালে যতগুলো ডিজিজ আছে, বিনাইন এবং ক্যান্সারই বলি না কেন, সবার উপসর্গ কিন্তু কম বেশি মোটামুটি একই, ওভারল্যাপিং। তো এই জন্য আমাদের কিছু সমস্যা আমরা ফেস করতে হয়, হয়তো যেটা আমরা সবাই বলে পাইলস, মলদ্বারের রোগ মানে আসলে পাইলস, সবাই বলে পাইলস হয়েছে। তো পাইলস হয়েছে আসলে লোকজন কি বুঝে, লোকজন বুঝে যে রক্ত যাচ্ছে পায়খানা, হয়তো রক্ত যাচ্ছে পায়খানা, একটু ব্যথা হচ্ছে বা পায়খানা জ্বালা পোড়া করছে।
দেখা যায় যে ক্যান্সারে এই ধরনের জ্বালা পোড়া ব্যথা হয় না, রক্ত যায়। ক্যান্সারে যখন ব্যথা হয় এটা একটা ভেরি অ্যাডভান্স ডিজিজ, অনেক অ্যাডভান্স হলে ক্যান্সারে ব্যথাটা হয়। তো রোগী হয়তো একজন ফ্যামিলিতে বা বন্ধুবান্ধব বা আশেপাশে কেউ তারা হয়তো পাইলস হয়েছিল, ডাক্তারের কাছে দেখিয়েছে, তো তারা হয়তো বলে হ্যাঁ আমার রক্ত গিয়েছিল, ব্যথা গেছে, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, এই ওষুধটা নিয়েছি। তখন আমি হয়তো শুনলাম, শুনে বললাম যে আচ্ছা আমারও তো এই সমস্যা, তাহলে আমি এই ওষুধটা খাই। দেখা যায় যে ইনিশিয়াল একটু সিমটম ওভারল্যাপিংয়ের কারণে হয়তো একটু ইম্প্রুভমেন্ট হচ্ছে, সে যাচ্ছে না, বাট দুইটা রক্ত যাওয়ার কারণ কিন্তু ডিফারেন্ট। একজনের হচ্ছে পাইলস, একজনের হচ্ছে ক্যান্সার। তো এই জন্য ক্যান্সারটা আমরা লেটে পাচ্ছি, দুটো কারণ। একটা হচ্ছে সময় মতো ডাক্তারের কাছে না যাওয়া, আমরা ইনিশিয়াল সিমটমটা পেশেন্টরা আমাদের ইগনোর করে। আর দুই হচ্ছে একটু লজ্জার কারণে আসলে পায়খানা স্তক, এটা অনেকে বলতে একটু লজ্জা ফিল করে, লজ্জার কারণে যায় না। তো আপনি যদি কমনলি যে চিন্তা করেন যে 5টা সিমটম নিয়ে আমরা চিন্তা করি যে এটা কোলোরেক্টাল বিনাইন অর ম্যালিগন্যান্ট ডিজিজগুলো যাবো, তাহলে একটা হতে পারে রক্ত যাওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া, আইদার এটা মিক্সড হতে পারে স্টুলের সাথে অথবা শুধু রক্ত, পায়খানার সাথে ব্যথা হতে পারে, জ্বালা পোড়া হতে পারে। একটা হচ্ছে কমনলি হচ্ছে অল্টারেশন অফ বাউল হ্যাবিট, অর্থাৎ আমি স্বাভাবিকভাবে যেভাবে বাউলটা ত্যাগ করি, প্রত্যেকের তো নিজস্ব আলাদা একটা বাউল সিকোয়েন্স আছে। হয়তো সে ডেইলি একবার যাচ্ছে বা ডেইলি 2বার যাচ্ছে, ডেইলি 3বার যাচ্ছে, অথবা 2 দিনে একবার যাচ্ছে। আবার তার ফরমেশনটাও যে কতটুকু কনসিস্টেন্সি আছে, এটা প্রত্যেকটা পার্সন টু পার্সন ভ্যারি করে। যখন এটা অল্টারেশন হয়ে যাবে, আইদার খুব কনস্টিপেটেড অথবা খুব ডায়রিয়া অথবা মিক্সড, এরকম যখন হবে তখন পেশেন্ট আসলে কনসার্ন লেভেলে ডাক্তারের কনসাল্ট করা উচিত। এই ধরনের উপসর্গগুলো নিয়ে সাধারণত পেশেন্টরা আসে। যখন এই পেশেন্টগুলো আসছে তখন কিভাবে ওনার ডায়াগনোসিসটাকে কনফার্ম করা হচ্ছে যে উনি কি আসলে বিনাইন কোনো ডিজিজে ভুগছেন নাকি ম্যালিগন্যান্ট ডিজিজে ভুগছেন, কিভাবে আপনারা করেন সেটা? ইনিশিয়ালি আমরা যেটা করি, আমরা সিমটমটা অ্যানালাইসিস করি। আমরা সিমটমটা অ্যানালাইসিস করে আমরা দেখি যে পেশেন্টের কোনো ডেঞ্জার সাইন আছে কিনা। ডেঞ্জার সাইন থাকলে আমরা পেশেন্টকে একটা কলোনোস্কোপি করার জন্য অ্যাডভাইস করি। তো কলোনোস্কোপিতে একটা কলোনোস্কোপি যদি পেশেন্ট নর্মাল থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে আগামী 10 বছরের জন্য, যদি আদার কোনো জেনেটিক হিস্ট্রি না থাকে, তাহলে 10 বছরের জন্য কোলন তার ক্লিন, যে আগে 10 বছর অ্যাটলিস্ট ম্যালিগন্যান্সি আসবে না সাধারণত। তো এইটা বেস্ট স্ক্রিনিং মেথড হচ্ছে কোলোনোস্কোপি, এবং এইটা বই রিকমেন্ডেড যে 40 ইয়ার্সের পরে একটা রুটিন কোলোনোস্কোপি সবারই করা উচিত। এটা আমাদের দেশে যদি হচ্ছে না, বাট রুটিন কোলোনোস্কোপি শুড বি নিডেড। তাহলে আমরা অ্যাডভান্স স্টেজের থেকে আমরা ফেরত চলে আসবো। আর যদি আমরা একটা ক্যান্সার ধরা পড়ে, যে আমরা একটা কোলোনোস্কোপি করলাম অথবা প্রক্টোস্কোপি করে নিচের একটা ক্যান্সার ধরা পড়লো, দেন আমরা রোগটার স্টেজিংয়ে চলে যাই। সেই ক্ষেত্রে আমরা হিস্টোপ্যাথোলজি কনফার্মেশন, দেন হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই, এই সমস্ত পরীক্ষাগুলোর মাধ্যমে রোগটাকে স্টেজ করার একটা প্ল্যান করি। আর কিছু ব্লাড টেস্ট করে আমরা রোগের হয়তো সিএ লেভেলটা দেখে তার ক্যান্সারের মার্কারটা বোঝার চেষ্টা করি যে কতটুকু আছে। তারপরে সেই রোগের স্টেজ অনুযায়ী তার চিকিৎসাটা আমরা প্ল্যান করে থাকি। যেটা আপনি বলছিলেন যে এই রোগের একটা সিমটম হচ্ছে যে রক্ত আসা, কিন্তু যখনই রক্ত আসে অনেক রোগী ধরেই নেন যে এটা পাইলস, তারা আসলে ডাক্তারের কাছে আসেন না, এবং এরকম করতে করতে কিন্তু দেরি হয়ে যেতে পারে। কখন একজন রোগীকে আপনারা পরামর্শ দেবেন যে আপনি অবশ্যই এখন একজন ডাক্তার দেখাবেন? আমাদের কিন্তু অনেক রোগী দেখা যায় তারা খুব বেশি সচেতন না, নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন না, প্রাথমিক কিছু উপসর্গ দেখা গেলেও ওনারা আসলে ডাক্তারের কাছে আসেন না। এই পরামর্শটা কিভাবে দেবেন? পরামর্শ হচ্ছে যে আপনি যখনই রক্ত যাবে কোনো পেশেন্টের, তখনই যাতে তারা একজন কনসাল্ট পেশেন্টের করে, যে অবশ্যই একজন হয় জেনারেল সার্জন অথবা কোলোরেক্টাল সার্জন, তাও যদি না হয় একজন অ্যাটলিস্ট জেনারেল ফিজিশিয়ানের কাছে যদি কনসাল্ট করে, এবং ডাক্তারের দায়িত্ব থাকবে তার আসলে পার রেক্টাল এক্সামিনেশনটা করা, জেনারেল এক্সামিনেশনের পাশাপাশি পার রেক্টাল এক্সামিনেশনটা করা, তাকে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন এবং প্রক্টোস্কোপি করা। এতটুকু করলে পেশেন্টের কিন্তু অনেক সিমটম রিলিফ থেকে পেশেন্ট অনেক বেঁচে যায়। হয়তো একটা হেমোরয়েড পেলাম, আমরা হেমোরয়েড চিকিৎসা দিলাম, বাট হেমোরয়েড নাইট ব্লিডিং হচ্ছে, তাহলে তো আসলে উপরের দিকে আরেকটু দেখতে হবে যে উপরে কোনো প্রবলেম হচ্ছে কিনা। এবং সাথে সাথে একটা জিনিসও মনে রাখতে হবে যে যেহেতু পেশেন্টের একবার একটা সমস্যা হয়েছে, পরের বার কিন্তু অন্য সমস্যা হতে পারে। সো যখন রক্ত যাবে, স্পেশালি যদি কালো রক্ত যায়, তাহলে খুব দ্রুতভাবেই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এবার একটু আসি আমরা চিকিৎসার ব্যাপারে। আপনি স্টেজিংয়ের কথা বলছেন, প্রাথমিক স্টেজ হতে পারে, অনেক অ্যাডভান্স স্টেজ হতে পারে। কি ধরনের চিকিৎসা অ্যাভেলেবল আছে, কীভাবে চিকিৎসা দেওয়া হয়, উপায়গুলো যদি আমাদেরকে বলতেন। একটা ক্যান্সারের যখন কোলোরেক্টাল ক্যান্সারের আমরা চিন্তা করি, আমরা আসলে ব্রড হেডিংয়ে 3টা চিন্তা করি, যে 3টা মেথড আমরা ইউজ করব। ওয়ান অফ দেম ইজ কেমোথেরাপি, রেডিওথেরাপি অ্যান্ড সার্জারি। এছাড়া আমাদের দেশে এখন কিন্তু ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি, এগুলো অ্যাভেলেবেল আছে। তো সবগুলো থেরাপি আমরা কখন কোনটা ইউজ করব, এটা ডিপেন্ড করে স্টেজিংটাও, পেশেন্টের কোন স্টেজে পেশেন্টটা এসেছে এবং ঠিক কোথায় ক্যান্সারটা আছে। এটা কি রেকটামে না কোলনে, কোলনে থাকলে কোথায়, রেকটামে থাকলে কোথায়, মাঝখানে, ওপরে বা নিচে, মলদারটাকে ফেলে দিতে হবে নাকি রাখতে হবে, এই যে ডিসিশনগুলো আমরা স্টেজিংটা কমপ্লিট করার পরে তার জন্য আমরা রোগীর ডিসিশন নিই যে কোন ট্রিটমেন্টটা আমরা কোন রোগীকে দিব। এবং এখন আমাদের ঢাকা মেডিকেল কলেজ এবং পিজি হাসপাতালে আমরা কিন্তু এমডিটি, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেটা বলে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড মিটিং, এর মাধ্যমে ক্যান্সার রোগীগুলোর চিকিৎসাটা আমরা কিন্তু দিয়ে থাকি। অর্থাৎ একটা যখন ক্যান্সার হয়,
তখন আমরা সেখানে পেশেন্টটাকে একজন অনকোলজিস্ট, একজন সার্জন, একজন ইউরোলজিস্ট, একজন প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট সবাই মিলে ওটা ডিসিশনটা নেওয়া হয়। এবং আমাদের ক্যান্সার হাসপাতালেও কিন্তু এইবার টিউমার বোর্ড বিষয়টা আছে। সো রোগীদের জন্য আশার আলো হচ্ছে আমরা অল্প অল্প করে হলেও কিন্তু এই চিকিৎসাটার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের যে পরবর্তী প্ল্যান, এখন কিন্তু কোলোরেক্টাল সার্জনরা আমাদের সব বড় মেডিকেল কলেজগুলোতেই কোলোরেক্টাল সার্জনরা আছেন। সো সেখানে জেনারেল সার্জনদের সহায়তায় কোলোরেক্টাল সার্জনরা মিলে আমরা এই যে ট্রিটমেন্টটাকে আরও একটু কীভাবে রোগী বান্ধব করা যায় সেটা অলরেডি চেষ্টা করছি। আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, সুইট ড্রপসের সৌজন্যে আপনারা দেখছেন হেলদি লিভিং। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সুইট ড্রপসের সৌজন্যে আপনারা দেখছেন হেলদি লিভিং। আজকে আমরা কথা বলছি কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ যোগ দিয়েছেন ডক্টর মীর রাশেক আলম অভি। বিরতিতে যাবার আগে আপনি আমাদেরকে এই কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি কী কী অ্যাভেলেবল আছে এই ব্যাপারগুলো নিয়ে বলেছিলেন। যদি আমাদেরকে একটু বলতেন যে অনেকগুলো কিন্তু মেথড আপনি বললেন, সার্জারি বললেন, অনেক রকমের থেরাপির কথা বললেন, এই চিকিৎসাগুলো আসলে কোথায় কোথায় অ্যাভেলেবল আছে? একজন গ্রামের মানুষ উনি যখন এই রোগে আক্রান্ত হবেন উনি কোথায় যাবেন, কোথায় গেলে চিকিৎসা পাবেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে এটা রোগীরা আমাদের সবচেয়ে বেশি ভোগেন কিন্তু এই কারণে, আসলে কার কাছে যেতে হবে, কোথায় যেতে হবে, এটাই হচ্ছে সমস্যা সবচেয়ে বড় আমাদের রোগীরা যেটা ফেস করে থাকে। কারণ দেখা যায় রোগীরা উপজেলা হেলথ কমপ্লেক্সে যাচ্ছে, সেখান থেকে জেলা হাসপাতাল, সেখান থেকে টারশিয়ারি লেভেলে মেডিকেল কলেজ হাসপাতাল, এভাবে ঘুরে, এবং অনেক ক্ষেত্রে দালালের খপ্পরে পড়ে কবিরাজ চিকিৎসা করে, এগুলো আমাদের রোগীদেরকে অনেক পিছনে ফেলে দিচ্ছে আর কি। তো রোগীদের জন্য চিকিৎসা হচ্ছে যে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবাটা তারা নিতে পারবে, অ্যাভেলেবেল আছে। যদি কোলোরেক্টাল সার্জারি বিভাগ থাকে, পুরনো 8টা মেডিকেল কলেজ এখন আছে, সেখানে যদি পেতে পারে, অথবা জেনারেল সার্জারি বিভাগ থেকেও কিন্তু এই সেবাটা দেওয়া হয়ে থাকে। সমস্যা হচ্ছে আমাদের দেশে রেডিওথেরাপির যে ব্যবস্থাটা সেটা একটু অপ্রতুল। আমাদের খুব অল্প সেন্টারই রেডিওথেরাপি আছে। ঢাকা বাদে জেলা শহরগুলোতে খুব অল্প শহরে, যেমন চিটাগাং, বগুড়া, উত্তরবঙ্গের দিকে শুধুমাত্র বগুড়াতেই আছে আসলে, সরকারি ক্ষেত্রে। আর এরকম অল্প কিছু সেন্টারে শুধুমাত্র রেডিওথেরাপির সেবাটা আছে। প্রাইভেটে ঢাকায় হয়তো 10-12টা, ঢাকাতেও কিন্তু অপ্রতুল। আমি যদি আজকে অসুস্থ হই, প্রাইভেটেও নিতে চাই, আমাকে কিন্তু লং কিউ ফেস করতে হবে। ঢাকায় যেমন সরকারিভাবে আপনি পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ এবং ক্যান্সার হাসপাতাল, এখানেই কিন্তু শুধুমাত্র সরকারিভাবে নিতে পারবেন, প্রাইভেটেরগুলো বাদ দিয়ে। প্রাইভেট ধরলে হয়তো আরও 7-8টা সেন্টার যোগ হবে। তো রেডিওথেরাপির জন্য আমাদের এখানে আমরা একটু পিছিয়ে আছি, যে রেডিওথেরাপিগুলো আমাদের একটু আমরা এটা নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ লং কিউ পড়ে যায়। আর কেমোথেরাপি আপনি সেই একই সবগুলো সরকারি মেডিকেল কলেজ, বেসরকারিগুলোতে অবশ্যই সব সরকারি মেডিকেলে এখন আসলে কেমোথেরাপির সেবাটা নিতে পারবেন। আর সার্জারির ক্ষেত্রে কোলোরেক্টাল ছাড়া জেনারেল সার্জারিও আমাদের এই কাজটা করতে পারেন, তারাও এই কাজটা করছেন দীর্ঘদিন ধরে। সো সেখানে তারা যেতে পারে। আর সদর হাসপাতালগুলো আসলে এখনও এতটা ইকুইপ না যায় এই সেবাটা দেওয়ার মতো। বাট সদর হাসপাতালে গেলে ডায়াগনোসিসটা ইজিয়ার হবে, যে খুব দ্রুত ডায়াগনোসিস হওয়ার পর সে সঠিক জায়গায় রেফারেল হয়ে যেতে পারবে। এই সুবিধাটা পেশেন্টরা পেতে পারেন। যদিও আপনি বলছেন যে সরকারি হাসপাতালগুলোতে এই সুবিধাগুলো অ্যাভেলেবল আছে, কিন্তু যে কিউয়ের কথা আপনি বলছেন সেখানে আসলে ওয়েটিং পিরিয়ডটা কতখানি হয়? এখানে কি খুব সহজে ওনার নাম্বার আসে কিনা, বা এই ব্যাপারে যদি আপনার কোনো পরামর্শ থেকে থাকে? আসলে এটা একটু আমাদের জন্য কঠিনই হয়ে যায়। আসলে সরকারি না, বেসরকারি হাসপাতালেও রেডিওথেরাপির কি অনেক বেশি, শুধু সরকারি না। কারণ যেহেতু সেন্টারই অপ্রতুল, আপনি যদি মনে করেন আমাদের যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেখানে গেলেও আপনি 15 দিন 1 মাসের কিউ পড়ে যায়, সরকারি হাসপাতালে আরও বেশি। তো এইটা আসলে বেসরকারি পর্যায়ে ব্যক্তি উদ্যোগী কেউ যদি উদ্যোক্তারা এগিয়ে আসে যে রেডিওথেরাপির জন্য আমরা এখানে যে ব্যবস্থা করতে পারেন, তাহলে হয়তো কিউটা কিছুটা কমবে। আর গভর্নমেন্টের একটা প্রজেক্ট আসলে চলছিল যে 8টা বিভাগীয় হাসপাতালে ক্যান্সার হাসপাতালের একটা প্রজেক্ট অনগোয়িং আছে। আমরা আমাদের কোলোরেক্টাল সোসাইটি সেটাও চেষ্টা করছি যে ন্যাশনাল একটা কোলোরেক্টাল ইনস্টিটিউট করার জন্য। এটা অলরেডি আমাদের একটু আলোচনা পর্যায়ে আছে। যদি এই সমস্ত সেন্টারগুলো হয়ে থাকে তাহলে হয়তো আমরা এই কিউটাকে আরও কমিয়ে আমরা হয়তো আরও বেশি সেবা দিতে পারবো, এটা পসিবল। আরেকটা হচ্ছে যে সরকারি যেটা আমাদের সমস্যা হয় যে এই মেশিনগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, যেহেতু সারাদিন এটা সেবা দেয়, 365 দিনের মধ্যে 300 দিনই সেবা দিয়ে থাকে। সো মেশিনগুলো নষ্ট হয়ে যায়। সো সরকারের যে ক্রয় পদ্ধতি আছে এটাকে ঠিক করানোর, এটা খুবই দীর্ঘমেয়াদী প্রকল্প। একটা নষ্ট হলে এটা ঠিক হতে 3-4 মাস সময় লেগে যায়। তো এই ক্ষেত্রে যারা নীতি নির্ধারক আছেন যে এইখানে যারা ফোকাস করতে পারবেন, তারা যদি পসিবল হয় তাহলে হয়তো পেশেন্টের কিউটা একটু কমানো সম্ভব। তাহলে আসলে পেশেন্টের ভোগান্তি কমবে এবং সুস্থ হওয়ার হার অবশ্যই বাড়বে। আশা করছি এদিকে আমাদের নজর দেওয়া জরুরি। এখানে একটু আপনার কাছে এখন জানতে চাই যে এই যে পেশেন্টগুলো যারা ট্রিটমেন্ট পাচ্ছেন, হয়তো একটা কিউ পার হলো কিন্তু তারা চিকিৎসা পেলেন, ওনাদের মধ্যে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাওয়ার হার কতখানি, এবং সম্পূর্ণ সুস্থ হওয়া বলতে আসলে আমরা কতদিন বলছি এখানে?
আসলে এটা তো একটা জেনারেল সেন্সে হচ্ছে যে একটা ক্যান্সার যখন যে কোনো ক্যান্সার কারো ডায়াগনোসিস হবে তখন যদি 5 বছর সে সেই ক্যান্সার থেকে মুক্তি পায় আমরা বলবো যে সেই ক্যান্সারটা থেকে সে মুক্তি পেয়ে গেছে, এটা একটা জেনারেল টার্ম। বাট কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু সম্পূর্ণ কিউরেবল একটা ডিজিজ, অর্থাৎ ইনিশিয়াল স্টেজে যদি আসে, হয়তো স্টেজ 1 এবং 2তে যদি পেশেন্ট আসে, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের কিন্তু কিওর হওয়ার হার অনেক বেশি, অ্যারাউন্ড 80% পেশেন্ট কিন্তু কিওরের দিকে চলে যায়। হয়তো স্টেজ 3 এবং স্টেজ 4-এ গেলে পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি কমে, তারপরেও কিন্তু 5 ইয়ার সার্ভাইভাল রেট অ্যারাউন্ড 30%-এর মতো। আর এছাড়া আমরা একটা এখন একটা মানে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে ইমিউনোথেরাপির যে ব্যবহারটা হচ্ছে, যদিও এটা অনেক কস্টলি, অনেক সাধারণের পক্ষে অ্যাফোর্ড করাটা ডিফিকাল্ট, কিন্তু যদি কেউ অ্যাফোর্ড করতে পারে সেটা কিন্তু স্টেজ 4 কোলন ক্যান্সারেও লাইফ এক্সপেক্টেন্সি অনেক বাড়াচ্ছে এখন। সো এটা একটা ক্যান্সার রোগীর জন্য আশার আলো এবং এখানে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 5 বছর পরে যখন একজন মানুষ দেখছে যে উনি আর আক্রান্ত হচ্ছেন না, আরও কিছুদিন পরে কি উনি আক্রান্ত হতে পারেন কিনা, এটা আমার একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, যিনি হয়তো কোলোরেক্টাল ক্যান্সারে একসময় ভুগেছেন, চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়ে গেছেন, উনার কি পরবর্তীতে অন্য কোনো ক্যান্সারে আক্রান্ত হওয়ার আপনারা দেখেন কিনা বা আক্রান্ত হন কিনা উনি? হ্যাঁ, প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে যে আসলে 5 বছর পরে যে পেশেন্টটা কিওর্ড হবে তার ক্যান্সারটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আর একটা নর্মাল পেশেন্টের ক্যান্সার আক্রান্ত সম্ভাবনা সমান স্ট্যাটিস্টিক্যালি। বাট তারপরেও আমরা সেই পেশেন্টটাকে হয়তো ইয়ারলি বা 3 ইয়ারলি লাইফ লং একটা ফলো আপে রেখে থাকি, সেটা হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, এটা হতে পারে যিনি একটা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তার হয়তো একটা ক্যান্সার HNPCC বলে, এটা ক্যান্সার সিনড্রোম, তার কিন্তু অন্য আমরা যখন রোগীটাকে স্টেজিং করি তখন আমরা ওই যে জেনেটিক অ্যানালাইসিসের কথা বললাম সেইটা আমরা প্রথমেই চাই এই কারণে যে আসলে তাকে ওটার সাথে অন্য কোনো সার্জারি অ্যাড করতে হবে কিনা। আমাদের কিছু কিছু পেশেন্ট আছে দেখা যাচ্ছে কোলনের সাথে ইউটেরাসের ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন আমরা প্রাইমারি সার্জারিতে ইউটেরাস রিমুভাল সহ সার্জারিটা প্ল্যান করে থাকি, এরকম বা কিডনি বা ব্লাডারের টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জেনেটিক অ্যানালাইসিসটা ইনিশিয়ালি যদি করতে পারি তাহলে পেশেন্টের জন্য প্রথম থেকে একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট দেওয়া পসিবল হয়ে থাকে এবং ফলো আপটা আসলে খুব জরুরি, আর মানে সহজ হয়ে যায় আসলে পেশেন্টের জন্য। জি, এবার একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি বলছেন এটা কিন্তু একটা কিউরেবল ডিজিজ, কিন্তু প্রিভেন্টেবল কিনা, আমরা ভালো থাকার জন্য অথবা যাতে কোলোরেক্টাল ক্যান্সারে কেউ আক্রান্ত না হন, আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, এই ব্যাপারে আপনারা কোনো পরামর্শ দেন কিনা? এখানে কয়েকটি পরামর্শ খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল যদি কেউ থাকে এটাকে স্টপ করতে হবে। স্মোকিং অ্যালকোহল এটা ডাইরেক্টলি রিলেটেড টু কোলোরেক্টাল ক্যান্সার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি রেড মিটের কনজামশনটা একটু কমাইতে পারলে ভালো, রেড মিট কনজামশন, অ্যান্ড গ্রিন লিফি ভেজিটেবলস এইটুকু বেশি খাবে। এই তিনটা একদম মানে বটম লাইন ধরে, এছাড়া আপনি হেলদি ফুড, অ্যাডাল্টারেশনটা বন্ধ রাখা যদি পসিবল হয় সেক্ষেত্রে, এবং বাউল হ্যাবিটটা রেগুলার রাখা, এই কয়টা লাইফস্টাইল ফলো করলে আপনি, এবং ওয়েট রিডাকশন, ওয়েটের সাথেও একটা সম্পর্ক আছে, পেশেন্ট ওভারওয়েট হলে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বাড়ে। এটা যদি থেকে থাকে, আমরা যদি এই জিনিসগুলো মেনটেন করি তাহলে আমরা এই ক্যান্সারটাকে প্রিভেন্ট করা পসিবল হবে কিছুটা। সবাই যদি সাবধানে থাকেন ওনারা তাহলে ভালো থাকতে পারবেন। চিকিৎসা নিয়ে যখন আমরা কথা বলছি তখন আসলে আমাদের চিকিৎসার সেন্টার বা এই ব্যাপারটা এখনও অপ্রতুল। এরকম কি আপনারা মনে করেন, অনেক রোগী ভাবেন যে আমি তাহলে বিদেশ চলে যাব, বাংলাদেশে হয়তো চিকিৎসা নেই, আসলে কি বাংলাদেশে উন্নত সব চিকিৎসা আছে, শুধু সংখ্যায় অপ্রতুল, নাকি উন্নত বিশ্বের তুলনায় আসলে চিকিৎসার সেবা আমরা সব দিতে পারছি না? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে আসলে ধরেন একটা নর্মাল যে কোনো একটা ছোট রোগের কথা চিন্তা করেন, মনে করেন একটা হার্নিয়া রোগ, এটা কিন্তু উপজেলাতেও অপারেশন হচ্ছে, সেই অপারেশনটা ঢাকা মেডিকেলও হচ্ছে, সেই অপারেশনটা একটা টার্সিয়ারি একটা প্রাইভেট ভালো হাসপাতালে হচ্ছে। তো অপারেশন কিন্তু হচ্ছে, কিন্তু শুধু অপারেশন তো একটা ছোট পার্ট, একটা রোগের একটা অপারেশনের সাথে কিন্তু আরও অনেক কিছু জড়িত আছে। পেশেন্টটা কোন বিছানায় থাকছে, কেমন নার্সিং পাচ্ছে, অপারেশনের পরের সেবাটা কেমন পাচ্ছে, পেশেন্ট যে বিছানাটা কেমন, এগুলো সবই কিন্তু একটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারের অংশ। তো আসলে আমি যদি কেউ যদি বলে আমি ভাই এটার জন্য বিদেশ যেতে চাই, তাকে আমি ব্যক্তিগতভাবে কখনো না করি না, কারণ আপনি সেবাটার সাথে আদার যে সাফিস্টিকেটেড জিনিসগুলো আছে এটা হয়তো আমাদের দেশে পাবেন, এটা পসিবল না। অনেক আমাদের দেশেই হসপিটালটা ভ্যারি করে থাকে। আপনি একটা প্রাইভেট হাসপাতাল আর গভর্নমেন্ট চিন্তা করেন, আমরা গভর্নমেন্ট হাসপাতালে একটা বেডে 3 জন রোগী রাখছি, এটা তো আপনি থাকবো না, এটা সহজ কথা, কিন্তু রোগীদেরকে রাখতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের সেই রোগীদেরও খরচ করার এফোর্ট নাই, সরকার সেরকম সাপোর্ট দিতে পারছে না। তো এটা হচ্ছে 1 নম্বর, যে আপনি যদি কম্প্রিহেন্সিভ সেবাটা বড় চান আপনাকে হয়তো দেশের বাইরে যেতে হতে পারে, কিন্তু আপনি যদি বলেন যে আমাদের দেশে সেবা অ্যাভেলেবেল কিনা, সেবা কিন্তু অ্যাভেলেবেল। কারণ আমাদের যে সিলেবাস, এই কোলোরেক্টাল সার্জারি বা জেনারেল সার্জারি আমরা যে সিলেবাসটা পড়ি, এটা তো আমাদের দেশি সিলেবাস না, ওয়ার্ল্ড ওয়াইড যে সিলেবাস চলে, যে চিকিৎসা চলে আমাদের তাই এখানে চলছে। চিকিৎসা পদ্ধতি একই রকম, হয়তো আমাদের ওখানে একটা রোগীর জন্য একটা নার্স বা 2টা রোগীর জন্য একটা নার্স বা একটা ক্লিনার দেওয়া সম্ভব না, আমাদের 100 জনের জন্য একজন, বাইরে হয়তো আপনি জনপ্রতি একজন করে নার্সিং সেবাটা দেওয়া পসিবল। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে হ্যাঁ, কোলোরেক্টাল সার্জারির কোন সেবাটা বাংলাদেশে এই মুহূর্তে নেই,
দ্যাট ইজ রোবোটিক্স। রোবোটিক সার্জারিটা আমরা এই মুহূর্তে কোলোরেক্টাল দিতে পারছি না, কিন্তু রোবোটিকের ঠিক আগে ল্যাপারোস্কোপিক সার্জারি এটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল। বিশেষ করে ইয়াং সার্জন যারা আছি আমরা কিন্তু সবাই ইনিশিয়াল স্টেজ থেকে ল্যাপারোস্কোপির সাথে ওরিয়েন্টেড। আমরা হয়তো, আমার তো আসলে মিড লেভেল সার্জন, আমি যদি নিজের কথা বলি, আমরা তো 10 বছর ধরে ল্যাপারোস্কোপি এটা প্র্যাকটিস করছি। তা আমাদের স্যাররা যারা আছেন হয়তো আরও 20-25 ইয়ার্স ধরে ল্যাপারোস্কোপিক এই কোলোরেক্টাল সার্জারিটা, এটা তো বেসিক ল্যাপারোস্কোপির পরের ধাপটা। তো এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেটা আমরা তাই দিচ্ছি, হয়তো রোবোটিক্সটা আমরা দিতে পারছি না, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের সব সেন্টারে অ্যাভেলেবল। ইভেন আমাদের যে সার্জনরা প্রতিটা জেলা শহরেই কিছু সার্জন এগুলো করছেন, হয়তো রাজশাহীতে, ময়মনসিংহে, চিটাগাঙে, ঢাকাতে তো অবশ্যই এই সেবাটা পেশেন্টরা কিন্তু পাচ্ছেন। কোলোরেক্টাল সার্জারি যে এই সেবাগুলো পেশেন্টরা পাচ্ছেন সবখানে আছে। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনার কাছে খুব সংক্ষেপে একটু জানতে চাই, যদি কেউ দেখেন তার বাবা বা মা বা একেবারে ক্লোজ রিলেটিভ কেউ একজন এরকম এই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন, উনাকে কি আরও আগে থেকে সাবধান থাকতে হবে কিনা বা চেক আপ করাতে হবে কিনা, এই ব্যাপারে কি পরামর্শ দেবেন? এই জন্য আসলে জেনেটিক পরীক্ষাটা দরকার। যে আমি যখন ডায়াগনোসিস হব একটা ক্যান্সারের কোনো পেশেন্ট, তখন যদি আমরা জেনেটিক অ্যানালাইসিসটা করতে পারি, তখন এটা বোঝা যাবে যে এটা কি হেরিডিটারি নাকি উনার প্রথমেই ডি নভো এটা হয়েছে। যদি হেরিডিটারি হয় তাহলে তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ সবাইকে আমরা স্ক্রিনিং আওতায় নিয়ে আসতে হবে। যেমন কিছু পলিপোসিস সিনড্রোম আছে যেটা জেনেটিক ডিজিজ হিসাবে কাউন্ট হয়, তখন তার ভাই, বাবা মা, তার বোন, তার ছেলে মেয়ে সবাইকে আমরা স্ক্রিনিং আওতায় আরও আগে থেকেই আনতে হবে। তখন ক্যান্সার হওয়ার আগেই আমরা রোগটাকে ডিটেক্ট করা পসিবল হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা এবং প্রিভেনশন সবগুলো বিষয় নিয়ে আপনি অনেকগুলো তথ্য দিয়েছেন। আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সুইট ড্রপসের সৌজন্যে হেলদি লিভিংয়ের আজকের পর্ব এ পর্যন্তই। আশা করছি আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদেরকে কোনো না কোনোভাবে তথ্য দিয়ে সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন এটিএন নিউজ।